স্টাইল বানাই দুনিয়া কাঁপাই, বাংলাদেশ দলের স্লোগানটা এই মুহূর্তে এটাই যেন সবচেয়ে বেশি পারফেক্ট। দুনিয়া কাঁপানো জয়। একটা দল পাকিস্তানকে দোচিয়ে দিয়েছে, একটা দল পাকিস্তানকে তাদের হোমে হোয়াইট ওয়াশ করেছে। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, এই দলটা যখন তাদের শিডিউল ট্যুরের 4 দিন আগে পাকিস্তানে গেল, তখন পর্যন্ত কেউ কি সেই বিশ্বাসটা করেছিল? ইভেন ক্রিকেট বোর্ডে এত ঘটনা ঘটেছে। নাজমুল হাসান পাপন কবে পদত্যাগ করবেন, 21 তারিখে পদত্যাগ করলেন। কে হবে বিসিবি প্রেসিডেন্ট, ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করলেন। নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট গুরু, তিনি তার দায়িত্বে চলে এলেন, এবং সেটা নিয়ে অনেক ধরনের হ্যাপিনেস কাজ করছিল সবার মধ্যে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু মাঠের ক্রিকেট বোর্ড যেই খেলাটা নিয়ে ডিল করে, সেইটা নিয়ে আগ্রহটা আসলে খুব বেশি তৈরি হয়নি। হওয়া শুরু করলো বাংলাদেশ যখন প্রথম টেস্টটা জয়ের পথে থাকলো, বাংলাদেশ যখন প্রথম টেস্ট 10 উইকেটে জিতে নিল সবাইকে অবাক করে দিয়ে। বাংলাদেশ যখন দ্বিতীয় টেস্টে 26 রানে 6টা উইকেট চলে যাবার পর অসাধারণ কামব্যাক করলো, রাওয়ালপিন্ডিতে এরকম ধ্বংসযজ্ঞের সাক্ষী হবার পর টিম টাইগার্স টানা দ্বিতীয় টেস্টে, আবারও বলছি টেস্টে উইথিন ব্র্যাকেট, নট ওয়ানডে অর টি20, পাকিস্তানকে হারিয়ে দিল। দুনিয়া কাঁপানো জয়। এই জয় আসলে এলো কি করে? এই জয়ের কারিগর কারা আপনারা সবাই জানেন। আমি শুধু কয়েকটা নাম মেনশন করতে চাই এবং দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে পারফর্ম সেই ব্যাপারটা দেখাতে চাই। শুরুতেই আমি বলতে চাই সাদমান ইসলাম অনিকের কথা। সেকেন্ড টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারেন নাই, কিন্তু প্রথম টেস্টে তার 93। একবার ভেবে দেখুন যে এই যে 93 রান করলেন তিনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে, এবং এই 93 রান করতে গিয়ে তিনি ক্রিজে ছিলেন 319 মিনিট। মজার ব্যাপার কি জানেন? রাওয়ালপিন্ডি টেস্ট খেলার আগে সাদমান লাস্ট টেস্টে খেলছিলেন কবে জানেন? 2.5 বছর আগে, 2022 সালের মার্চে সবশেষ টেস্ট খেলার পর সাদমান অনিক 2024-এর অগাস্টে টেস্ট খেলার সুযোগ পেলেন। ভাবা যায় কি অসাধারণ পারফরমেন্স। সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয় প্রকৃতি আক্ষেপ করবে যে এরকম কামব্যাক পাকিস্তানে গিয়ে একজন ক্রিকেটারের তার শতকটা পাওয়া ছিল। মুশফিকুর রহিম আনসাং হিরো। মুশফিককে নিয়ে একটা ব্যাপার, অনেক কনস্পিরেসি হয়, মুশফিককে বাদ দেয়া, মুশফিকের পারফরমেন্স, এগুলো নিয়ে অনেক আলোচনা, অনেক ডিসকাশনস হয়। কিন্তু মুশফিকের অবদান, মুশফিকের টেম্পারমেন্ট, টিম ম্যান মুশফিকুর রহিম, মাঠে ক্রিজে যখন থাকেন সেই মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলা বাংলাদেশের যোগ্যতা অর্জন করেনি কেউ। 191 মুশফিক কথা বলেন, যখন প্রয়োজন হয় মুখেও কথা বলেন, পোস্টে কথা বলেন, ব্যাটে কথা বলেন। যখন ছাত্র আন্দোলন চলছিল সবচেয়ে অ্যাক্টিভ যে কজন ক্রিকেটার ছিলেন তাদের একজন ছিলেন মুশফিকুর রহিম। ছাত্র আন্দোলন শেষ হয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই নতুন বাংলাদেশকে বিজয়ের পতাকা নতুন করে ওড়াবার শুভক্ষণ, দারুণ মুহূর্তটা এসেছে ওই মুশফিকের 191 থেকে। পাকিস্তানের মাঠে, রাওয়ালপিন্ডির মাঠে যখন লাল সবুজের পতাকা বাংলাদেশি ফ্যানরা ওড়াচ্ছিলেন, অসাধারণ লাগছিল না? আমরা যখন খেলা দেখছিলাম টি স্পোর্টসে, গাজী টিভিতে, সেই মুহূর্তগুলো কল্পনাতীত। মুশফিকরা সেই মোমেন্টটা তৈরি করেছে। লিটন কুমার দাস কি পরিমাণ প্রেসারে একজন ক্রিকেটার। ওয়ানডে টি20তে ভালো করতে পারছেন না, তিনি তার নামে সুবিচার করতে পারছেন না, দল থেকে বাদ পড়েছেন ওয়ানডেতে, এরকম একটা সিচুয়েশন ছিল। সেই লিটন কুমার দাস প্রথম ইনিংসে কাউন্টার অ্যাটাক করেছিলেন, প্রথম টেস্টের কথা বলছি। দ্বিতীয় টেস্টে লিটন কুমার দাস, বাংলাদেশের 6টা উইকেট যখন 26-এর মধ্যে পড়ে গেল, বাংলাদেশ যখন ফলোয়ানের সংখ্যায়, ইনিংস পরাজয়ের সংখ্যায়, ঠিক তখন লিটন কুমার দাস কামব্যাক করলেন। 138 মেহেদী হাসান মিরাজকে নিয়ে বিশ্ব রেকর্ড পার্টনারশিপ, এর পর হাসান মাহমুদের সাথে প্রায় 70 রানের যে জুটি বাংলাদেশকে এনে দিল জয়ের সুবাতাস। 274-এর জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করলো 262, লিটনের 138। 50%-এর বেশি রান এসেছে লিটন কুমার দাসের ব্যাট থেকে। মেহেদী হাসান মিরাজ, যাকে আসলে কাউন্ট করা হয় না, অনেকেই বলেন বেশি কথা বলেন, ফিশি সিলি কথা বলে, মেহেদী হাসান মিরাজ ইজ নট দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার যিনি বাংলাদেশ দলকে লিড করতে পারেন। এই প্রশ্নগুলো যারা তোলেন সবাই একবার করে বিব্রত হন যখন মিরাজ অন্তত খেলার সুযোগ পান, সেটা যেই ফরম্যাটে হোক, ওয়ানডেতে হোক, টি20তে হোক, টেস্টে হোক। এই টেস্টে কি করেছেন একবার দেখুন। মেহেদী হাসান মিরাজ প্রথম টেস্ট জয়ের ক্ষেত্রে, বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে অবসরণীয় একটা রোল প্লে করলেন, 70+ নক করলেন মুশফিকের সাথে পার্টনারশিপ। দ্বিতীয় টেস্টে যখন বাংলাদেশ আন্ডার প্রেসার, যখন বাংলাদেশ মনেই হচ্ছিল যে আগের টেস্টে অ্যাক্সিডেন্টলি জিতে নিয়েছে,
সেই সময়টায় যখন আবারও বলছি 26-এ 6 উইকেট চলে যাওয়ার পর লিটনের সাথে পার্টনারশিপ, কাউন্টার অ্যাটাক করা, স্ট্রাইক রেট লিটনের থেকেও বেটার ছিল একটা সময়, 78 রানের ইনিংস। তার আগে 5 উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলা, ধসিয়ে দেয়া, বুমেরাং করে দেয়া, প্রত্যেকটা কাজ এসেছে মিরাজের ঘূর্ণিতে। 2 টেস্ট মিলিয়ে রান করেছেন, 50 হাঁকিয়েছেন, সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ঠিকই, বল হাতে ঘূর্ণি ঘুরিয়েছেন। সাকিব আল হাসান যেখানটায় অনেকটা নিজের প্রতিচ্ছবি হয়েছিলেন, সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ অসাধারণ। পেস ডিপার্টমেন্টের কথা কি বলবেন? আজকে দ্বিতীয় ইনিংসের কথা যদি বলি, যেখানটায় পাকিস্তান খুব বেশি করতে পারলো না, পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেবার ক্ষেত্রে শুরুটা করলেন হাসান মাহমুদ, মাঝখানে এলেন পরের দিন সকালবেলা তাসকিন আহমেদ, এরপরে নাহিদ রানা, ফিনিশিং এ আবার হাসান মাহমুদ। 10 উইকেটের 10টা। কি সুশৃঙ্খল, কি বিধ্বংসী, কি গতিময়, কি জ্বলন্ত বাংলাদেশের পেস অ্যাটাক। পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই আমরা কি ভাবি যে পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশকে ধসিয়ে দিবে, পেসাররা বাংলাদেশকে ধসিয়ে দিবে, পেস ডিপার্টমেন্টে পাকিস্তান ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। সেই জায়গায় বাংলাদেশ দেখিয়েছে পেস ডিপার্টমেন্টে তারা কতটা সুশৃঙ্খল, কতটা আগ্রাসী, কতটা গতিময়। 152-তে যখন বল করেন মাহিদ রানা, যখন আমরা একটা সময় 140-এর বোলার পেলেই খুশি